আজকে আপনাদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ে ভূতের ভয় থেকে প্ল্যানচেট, মিডিয়াম তত্ত্ব, রাতবিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। এইরকমই একটা ঘটনা আজ আমি বলবো। এটা ভূতের গল্প কিনা আমি জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সেই সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবে এগুলোকে ব্যাখ্যা করতে পারেন। শুধু একটা কথা, এগুলো ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। 12-13 বছর আগেকার কথা। তখন আমি পশ্চিমবাংলার একটা ছোট্ট গ্রাম থেকে শহরে ডেইলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে আবার ফিরে সাইকেল নিয়ে গ্রামে চলে আসত। আমরা বললাম এই জন্যেই যে ডেইলি প্যাসেঞ্জারি করতাম আমরা দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সিপকোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতাম, চা খেতাম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতাম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ওপর দিয়ে চড়াই উতরায়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত ওপরে উঠেছে, দুই ধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5-2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণিমনসার আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল, তবে 500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি। কিন্তু তবুও একা পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। 2-একটা ভূতের কাহিনী যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ওই ভয়টা আমার মনে কোনোদিন ছাপ ফেলেনি, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলি সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে সে যথানিয়মেই 7:22 ট্রেনটাই ধরেছে। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও ছিল দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে ঢেকে রয়েছে, যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে এই সীমাহীন কালো মাঠের ভেতর দিয়ে ওই 8 মাইল রাস্তা একাই ফিরতে হবে আমায়, কারণ সন্ধ্যের পরেই স্বভাবতই নির্জন হয়ে যায় পথটা। তারপর বৃষ্টি বাদলার রাত। এই রাতে সহযাত্রী মিলবে এই আশা করাই বিড়ম্বনা, কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটাও আবার থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাপড়ের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যেই আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে, মেঘও হালকা হয়ে গেছে। শুধু অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে তীর তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুললে, হেসে বললে, এই রাতে ফিরবেন, থেকে যান না আমার দোকানে। আমি বললাম,
না, তা হয় না। আমাকে বাড়ি ফিরতেই হবে, না হলে সবাই দুশ্চিন্তা করবে। দোকানদার সাইকেলটা বের করে দিলে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাজও চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিল, কিন্তু রাজি হলেন না, বলেন বউ বউ করে চলে যাবেন। বউ বউ করে চলে যাব, আমিও ভাবলাম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুই ধারে নিবিড় অন্ধকারের ভেতরে ব্যাঙের ডাক, ঝিঝির আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট্ট আলোটিতে সামনের হাত পাঁচেক দূর ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু এই অন্ধকার, এই নির্জনতা, একবার যদি অসাবধান হই তাহলেই সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকে দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলে এসে পাই, আমার মনের শাসন না মেনেই যেন শোঁ শোঁ করে উড়ে চলল। থামো হেসেন, থামো। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ। ও অত তাড়া কিসে রে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতর তোমার জন্য হাপিতেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে পড়লাম। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত বেগে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? প্রিয়নাথ বললে, সে অনেক কথা, বাড়ি মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে হে? আর তোমার সাইকেলটাই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার একটু অল্প শব্দ করে হেসে উঠল। আরে আরে, বলছি তো সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারে আমায় তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে। দেখেছো কাণ্ড, জল কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। হাড়ের ভেতরটা শুধু কাঁপছে টক টক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আচার বলে আচার, একেবারে অতল জলের ভেতর, কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিল মেয়ে। যাক, বাড়ি ফিরে শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালাম। তড়া করে প্রিয়নাথ পিছনে উঠে বসল। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলাম শীতের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আরেকটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ, সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানিক ওজন আমায় বিন্দুমাত্র কাবু করতে পারলে না। সেকেলে মজবুত বিয়ে সাইকেল শনশন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে উঠলাম। ও কি খোয়াইতে বান এলো নাকি? এবার একটা বিচিত্র ব্যাপার ঘটল। প্রিয়নাথ আমার কথার জবাব দিলে, কিন্তু পেছনের কেরিয়ার থেকে নয়। পরম বিস্ময় দেখলাম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত দূরে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলাম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ দেখে বললে, নামো সে নামো, পানির জলে ক্ষয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগুলেই খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে।
মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম, এখনই নামো সেন, এখনই নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। 10 সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলাম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোঠর ছেড়ে সেই দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসে দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার উপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম। প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পোল থেকে 23-24 হাত নিচে আরো 3-4 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প বুদ্ধির বাইরে। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।